বা ধার দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা। 7 আদেশের 2 বিধি অনুযায়ী, ওই যে অর্থের মোকদ্দমা আমরা 7 আদেশের 2 বিধি করছি না দেওয়ানি কার্যবিধিতে, সেটা মিলাই করবেন 57 সাথে। তাহলে আর 58 হচ্ছে অনুচ্ছেদ 58 হচ্ছে ধারে টাকা আদায়ের মামলা, এটা চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে 3 বছর। আর অনুচ্ছেদ 61 হচ্ছে বাদী, এটাও করি নাই আমি, যেগুলো করছি সেগুলো বলতেছি। অনুচ্ছেদ 91 করছি কোন দলিল বাতিল করার জন্য, যে ক্ষেত্রে কোনো বিধান মানে দলিল বাতিলের মামলাটা হচ্ছে আমরা অনুচ্ছেদ 91 অনুচ্ছেদ করবো, ওই যে 39 ধারা এসি একটা 39 ধারা অনুযায়ী 3 বছর। তারপরে অনুচ্ছেদ 92 মানে যে ঘোষণা করার জাল দলিল ঘোষণার মামলা, তাহলে এসআর একটা 42 ধারার সাথে অনুচ্ছেদ 92 করবো 3 বছর। 95 অনুচ্ছেদ ওই যে আমরা পড়ে আসলাম 18 ধারা, হ্যাঁ ওই যে 18 ধারা 95 অনুচ্ছেদ প্রতারণামূলক ভাবে যে ডিগ্রি নেওয়া হয়েছে তার মামলা 3 বছর। আবার এসআর একটা 31 ধারা পড়তে পারেন, ওই যে প্রতারণার জন্য যে দলিল সংশোধন, সেটা এসআর একটা 31 ধারা এবং তামাদির 18 ধারা। 96 অনুচ্ছেদ 96 কারণে প্রতারণা লাভের জন্য যে এসআর একটা 31 ধারার সাথে মিলে করবেন অনুচ্ছেদ 96 3 বছর। 103 হচ্ছে তাৎক্ষণিক দেনমোহরের মামলা 3 বছর। হ্যাঁ, মোহর তলব এখান থেকে প্রশ্ন আসে, এই যে মোহর তলব করা হলে যখন পরিশোধ করতে অস্বীকার করা হয় অথবা যখন মৃত্যু বা তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদ হয় তখন থেকে এই 103 অনুচ্ছেদটা কার্যকর হবে। আর 104 অনুচ্ছেদ বলছে বিলম্বিত দেনমোহরের মামলা 3 বছরের মধ্যে করতে হবে। এই বিলম্বিত দেনমোহরটা হচ্ছে মৃত্যু অথবা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয় 3 বছরের মধ্যে মামলা করতে হবে। তাহলে আমি আবার একটু মেমোরাইজ করে আসি, তাহলে আমাদের ভালো হবে। তাহলে 3-এ পড়লাম স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা 6 মাস। 10-এ পড়লাম অগ্রগার অধিকার গর্ভতের মামলা 1 বছর। 12-তে পড়লাম বিক্রয়দের মোকদ্দমা 1 বছর। অনুচ্ছেদ 24-এ পড়লাম লিখিত কুৎসার দ্বারা মানহানি 1 বছর। অনুচ্ছেদ 25-এ পড়লাম মৌখিক কুৎসার দ্বারা মানহানি 1 বছর। অনুচ্ছেদ 113-তে পড়লাম চুক্তি প্রবলের মামলা 1 বছর। অনুচ্ছেদ 114-তে পড়লাম চুক্তি প্রত্যাহার করার মামলা 35, অনুচ্ছেদ 1 বছর, সরি 35 ধারা 1 বছর যে স্যারেটে। আর অনুচ্ছেদ 32-এ পড়লাম সুখাধিকারের মামলা 2 বছর। অনুচ্ছেদ 39-এ পড়লাম স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা 3 বছর। অনুচ্ছেদ 42 পড়লাম অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতিপূরণের মামলা 3 বছর। অনুচ্ছেদ 49 হচ্ছে অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের মামলা 3 বছর। 57 হচ্ছে অর্থের মাধ্যমের মামলা, অর্থের মোকদ্দমা 3 বছর। 7 আদেশের 2 বিধির সাথে মিলাই করবেন। অনুচ্ছেদ 58 হচ্ছে চেকের মাধ্যমে পরিশোধ 3 বছর। অনুচ্ছেদ 91 হচ্ছে দলিল বাতিলের মামলা 39 ধারা এসআর 3 বছর। 92 ধারা হচ্ছে জাল ঘোষণার মামলা এসআর 42 3 বছর 92 অনুচ্ছেদ। আর অনুচ্ছেদ 95 প্রতারণামূলক ভাবে যদি কোনো ডিগ্রি নেওয়া হয় সেটা হচ্ছে 3 বছর এসআর 31 এবং তামাদি 18। অনুচ্ছেদ 96 হচ্ছে ভুলের কারণে প্রতিকার, সেটা হচ্ছে এসআর 31 3 বছরের মধ্যে মামলা করতে হবে। 103-এ পড়লাম তাৎক্ষণিক দেনমোহরের মোকদ্দমা 3 বছর। 104-এ পড়লাম বিলম্বিত দেনমোহরের মোকদ্দমা হচ্ছে 3 বছর। আমরা তাহলে 6 মাস 1 বছর 3 বছরে শেষ করলাম। এখন হচ্ছে 6 বছরে যাব। 6 বছর থেকে আমি একটা অনুচ্ছেদই পড়েছি, সেটা হচ্ছে 120 অনুচ্ছেদ। মানে যদি যে মোকদ্দমায় তামাদি মেয়াদ সম্পর্কে কোনো কিছু নাই, তফসিলে নাই, সেটা হচ্ছে 6 বছরের মধ্যে করতে হবে। সেটা এসআর 42 ধারা 55 ধারা 54 ধারা। হ্যাঁ, এটা হচ্ছে 120 অনুচ্ছেদ অনুযায়ী করতে হবে। এসআর 42 55 54 ধারা। আর 12 বছর থেকে পড়েছে হচ্ছে 124 বংশগত পদ দখল করার জন্য মামলা 12 বছর। 142 পড়েছে ওই যে 8 ধারা এসআর একটা, হ্যাঁ স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার 12 বছর। আর 144 পড়েছে ওই যে লিমিটেশন অ্যাক্ট 28 ধারা 12 বছর জবরদখল আর কি। আর 7 বছর থেকে আমি তিনটায় পড়েছি। 147 হচ্ছে রেহেন, 148 বন্ধকে স্থাবর সম্পত্তি, আর 149 হচ্ছে ওই যে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার সরকারের বিরুদ্ধে মামলা 7 বছর। 147 148 149 হচ্ছে 7 বছর। তারপর হচ্ছে দ্বিতীয় বিভাগ হচ্ছে আপিল, অনুচ্ছেদ 150 থেকে 157। আমি দেওয়ানি আপিল আর ফৌজদারি আপিল আলাদা করেছি। সেখানে দেওয়ানি আপিল হচ্ছে 151 152 156। 151-তে হচ্ছে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি মামলা ডিক্রি ও আদেশের বিরুদ্ধে আপিল করবে 20 দিনের মধ্যে। হ্যাঁ, এটা আপিলটা করতে হবে আপিলের ডিভিশনে। আর 152-তে হচ্ছে জেলা জজে আপিল, এটা 30 দিনের মধ্যে করতে হবে। মানে নিম্ন আদালতে আপিল হচ্ছে 30 দিন, আর উচ্চ আদালতে আপিল হচ্ছে 90 দিন, মানে হাইকোর্টে আপিল 90 দিন। তাহলে কি করলাম, 151-তে হচ্ছে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি মামলার ডিক্রি আদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে 20 দিন, এই আপিলটা করতে হবে আপিলের ডিভিশনে। আর 152-তে করলাম জেলা জজে আপিল 30 দিন। 156-তে করলাম হাইকোর্টে আপিল 90 দিন। এখন ফৌজদারি আপিল,
ফৌজদারি আপিল হচ্ছে 150, 154, 155, 157 এই কথা বলছি আমি। তাহলে 150-এ বলছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন, আর 154-তে বলছি হাইকোর্ট ছাড়া, এখানে কিন্তু হাইকোর্ট নাই, 154-তে হাইকোর্ট ছাড়া চিফ ও দায়রা জজে আপিল 30 দিন, মানে নিম্ন আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে 30 দিন, সেটা 154 অনুচ্ছেদ। 154-তে চিফ ও দায়রা জজে আপিল করতে পারবেন, আর 155-তে হাইকোর্টে আপিল করতে হবে 60 দিনের মধ্যে। এটা হচ্ছে 417 ক মিলিয়ে করতে হবে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যে ফরিয়াদি আপিল করবে 60 দিনের মধ্যে হাইকোর্টে, এটা হচ্ছে 155তে। আর হাইকোর্টে এবং দায়রা জজে আপিল করবে 157তে, মানে খালাসের বিরুদ্ধে আপিল করবে পিপি করলে 6 মাস, এটা হচ্ছে খালাসের বিরুদ্ধে আপিল করবে 157। আর তৃতীয় বিভাগে হচ্ছে রিভিউ। এখানে 3টি অনুচ্ছেদই আছে, পুরো 183টি অনুচ্ছেদের মধ্যে 3টি অনুচ্ছেদই আছে। এর মধ্যে 161, 162, 173। 161 হচ্ছে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায়ের রিভিউ, এটা হচ্ছে 15 দিন। আর 162 হচ্ছে হাইকোর্টের রিভিউ 20 দিন। আর 173 হচ্ছে 161 এবং 162 ছাড়া বাকি সব রিভিউ হচ্ছে 90 দিন। তাহলে কি বললাম, রিভিউ হচ্ছে মাত্র 3টে অনুচ্ছেদ, 161, 162 এবং 173। 161-তে হচ্ছে স্বল্প এখতিয়ারের রিভিউ হচ্ছে 15 দিন, 162-তে হচ্ছে হাইকোর্টের রিভিউ 20 দিন, এবং 173 হচ্ছে 161 এবং 162 ছাড়া সকল রিভিউ 90 দিন, মানে দেওয়ানিতে সকল রিভিউ 90 দিন। আর অন্যান্য দরখাস্তের মধ্যে আমি সিলেকশন করেছি হচ্ছে 163, 164, 166, 168, 170, 176, 177, 175, মানে ক্যাট করে যায়। 163-তে বলছে বাদীর গড় হাজিরার কারণে মোকদ্দমার খারিজ আদেশ বাতিলের রদ, এটা 9 আদেশের 4 বিধির সাথে মিলে করবেন 30 দিন। হ্যাঁ, তাহলে বাদীর মানে অনুপস্থিতি, গড় হাজিরা মানে অনুপস্থিতি, বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ আদেশ রদের দরখাস্তটা করতে হবে 30 দিনের মধ্যে। ঠিক আছে, দরখাস্ত হচ্ছে 30 দিন। 166-তে হচ্ছে ডিক্রি জারিতে বিক্রয় রদ করা দরখাস্ত, এটা 30 দিন, ওই যে তামাদি 16 সাথে মিলিয়ে করতে হবে। 168-তে হচ্ছে খারিজ আপিল পুনর্গ্রহণের দরখাস্ত 30 দিন। 170-এ হচ্ছে নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতি দরখাস্ত, এটা মামলা করতে হবে, এটাও 30 দিন। যেমন আপনার ওই যে 9-এর 9, 166, 9-এর 13, আবার 168 হচ্ছে আপনার, হ্যাঁ বলে যান আর 168 হচ্ছে আপনার 41-এর 19 বিধি, আর 169 যেটা বলছেন ওইটা বলছে ওইটা হচ্ছে 41-এর 21। ঠিক আছে, আর ডিক্রি জারিতে আপনি ওই 16-র যেটা বলছিলেন ওই যে 166-তে ওইখানে 21-এর শুধু 89 হবে না, সেখানে 69, 83, 89 তিনটাই হবে। 66-টা হচ্ছে আপনার 9-এর 9 বিধি, আর 166 অনুচ্ছেদে হচ্ছে সেটা আপনার 9 আদেশের 13 বিধি, আর 168 যেটা হচ্ছে সেটা হচ্ছে 41 আদেশের 19 বিধি, আর 169 যেটা সেটা হচ্ছে 41 আদেশের 21 বিধি, আর 166 যেটা সেখানে আপনার 21 আদেশের 69, 83, 89, আর 170 যেটা সেটা হচ্ছে 46 আদেশ। বাকিগুলো আছে ওই যে 71 আপনি 171 নিতে পারেন, সেটা 22 আদেশ, আর 176 22 আদেশের 3 বিধি, আর 177-এ হচ্ছে আপনার 22 আদেশের 4 বিধি, আর 175-এ হচ্ছে আপনার 21 আদেশের সেখানে আপনার ওই যে 10 বিধি। প্র্যাকটিস লাইব্রেরিতে একটা মেসেজ গেছে, সবাই দেখেন, ওটা সম্ভবত দেখলে সুবিধা হবে। বিক্রয় রদের কার্যধারা স্থগিত থাকাকালীন সময় গণনা মতে বাদ দিতে হবে। নিলাম বিক্রয় রদের আবেদন 30 দিনের মধ্যে করতে হবে, এটা 166 অনুচ্ছেদ অনুযায়ী। আর আপনি যে বললেন যে 25%, এখানে 25% কিছু না, এখানে হচ্ছে ক্রয় মূল্যের 5% জমা দিয়ে আবেদন করতে হবে। আর আর 21 আদেশের 89 বিধি অনুযায়ী ডিক্রি জারি মূল্যে কোন সম্পত্তি নিলামে বিক্রয় হলে বিক্রির তারিখ হতে 15 দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে, 15 দিনের মধ্যে। কোন টাকা? এটা হচ্ছে বিক্রির টাকা, ওই যে নিলাম বিক্রয়ের হলে বিক্রির টাকা, ওই যে বিক্রি করে যে টাকা। ভাই এটাই 25%। আচ্ছা, ওই যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে 15 দিনের মধ্যে জমা দিতে 25%, আর হচ্ছে ক্রয় মূল্যের যেটা আবেদন করতে হবে 5% দিয়ে। এবার ঠিক আছে? হ্যাঁ ভাই আমি থেকে 183, তার মধ্যে রিভিউ আছে তিনটা অনুচ্ছেদ, আর অন্যান্য দরখাস্ত আছে হচ্ছে বাকিগুলো। তো রিভিউ হচ্ছে 161-তে স্বল্প এখতিয়ার সম্পূর্ণ আদালতের রায়ের রিভিউ হচ্ছে 15 দিন। হ্যাঁ, আর 162-তে হচ্ছে হাইকোর্ট কর্তৃক মানে হাইকোর্টের ক্ষেত্রে হচ্ছে 20 দিন, আর 173-এ হচ্ছে 161 এবং 162 ছাড়া দেওয়ানিতে সকল রিভিউ হবে 90 দিন। এই তিনটা অনুচ্ছেদই রিভিউর জন্য বলা আছে।
আর অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে আমি এখানে শর্ত পড়ি নাই, যেমন এই যে 163-তে বলছে বাদীর গড় হাজিরা, মানে বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের রদ 30 দিন। মহিউদ্দিন ভাই বললো যে 9-9 সাথে মিল আছে। আর 164-তে একতরফা ডিক্রি বাতিলের দরখাস্ত 9-13 30 দিন। হ্যাঁ, 166-তে হচ্ছে ডিক্রি জারিতে বিক্রয় রদ করা দরখাস্ত, এটা হচ্ছে 30 দিন। আর 168-তে হচ্ছে খারিজ আপিল পুনরায় গ্রহণের দরখাস্ত 30 দিন। 41-19 বিধি। আর 170-এ বলছে নিশ্চয় হিসেবে আপিল করার অনুমতি 30 দিন। এখানে ওই যে আদেশ 33 মামলার ক্ষেত্রে আর আদেশ 44 আপিলের ক্ষেত্রে। আর 176-এ হচ্ছে বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য আবেদন 90 দিন, এটা 90 দিন 22 আদেশের 3 বিধি। আর 177-এ হচ্ছে বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য আবেদন, এটা বিবাদীর ক্ষেত্রে। হ্যাঁ, আর 176টা হচ্ছে বাদীর ক্ষেত্রে, 177টা হচ্ছে বিবাদীর ক্ষেত্রে। তামাদি 22 আদেশের সরি ওই যে এটা হচ্ছে ওই যে আদেশ 22-এর 4 বিধি 90 দিন। হ্যাঁ, আর ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধ 6 মাস, এটা হচ্ছে 21-10 আদেশ। আর হচ্ছে 169-এ বলছে একতরফা শুনানিকৃত আপিল পুনরায় শুনানির জন্য দরখাস্ত 30 দিন। আর 158-তে হচ্ছে সালিশের রদের জন্য দরখাস্ত 30 দিন। আসলে আমি এখানে সিলেকশন করে পড়ছি তো, সাজেশন ভিত্তিক সব পড়ি নাই আর কি। হ্যাঁ, আর এখানে 6 মাসের কথা বলছে, তার মানে 183টি অনুচ্ছেদের মধ্যে এই 3টা অনুচ্ছেদে 6 মাসের কথা বলছে। আর 60 দিনের কথা বলছে 171, 155, 172। ঠিক আছে। আর আমি এখানে একটা নোট করছি, এটা আপনারা শুনেন, দেখেন সংজ্ঞাগুলো নিয়ে। যেমন দেওয়ানি, তামাদি এবং বার কাউন্সিলের সংজ্ঞাকে আমি একটা লিস্টে নিয়ে আসছি। যেমন 2-1-এ হচ্ছে দেওয়ানিতে বলছে কোর্ট, তামাদিতে দরখাস্তকারী, বার কাউন্সিলে হচ্ছে অ্যাডভোকেট। 2-2-এ দেওয়ানিতে ডিক্রি, তামাদিতে বিনিময় পত্র, আর বার কাউন্সিলে হচ্ছে বার কাউন্সিল। 2-3-এ হচ্ছে ডিক্রিদার, তামাদিতে 2-3-এ দেওয়ানিতে ডিক্রিদার, তামাদিতে মুসলেকা, বার কাউন্সিলে হচ্ছে বার অ্যাসোসিয়েশন। তারপর 2-4-এ হচ্ছে জেলা, তামাদিতে বিবাদী, দেওয়ানিতে জেলা। 2-5-এ হচ্ছে বিদেশি আদালত, আর তামাদিতে ব্যবহার সত্য। দেওয়ানিতে আর তামাদিতে হচ্ছে বাদী। 2-9-এর রায়, তামাদিতে হচ্ছে অঙ্গীকারপত্র। 2-10-এ হচ্ছে সাব্যস্ত জানাজা, তামাদিতে মামলা। 2-11-তে বৈধ প্রতিনিধি, তামাদিতে ওসি। ব্যাস, এই 11 পর্যন্ত আপনারা মিলাই করতে পারেন, আমিও হয়ে বুঝতে এইটুকুই। আর কি, যেমন বিমার দালাল একজন পাগল। হ্যাঁ, মানে বিমার দালাল একজন পাগল, বিমা যেখানে থাকবে 3 বছর দিবেন, দালাল যেখানে থাকবে 3 বছর দিবেন। তারপর হচ্ছে সুদের টাকার মুসলেকা হবে জামিনদারের চেক, মানে সুদ, টাকা, মুসলেকা, জামিনদার, চেক, এগুলো সবই 3 বছর। তারপর পারিশ্রমিক এক প্রকার বিনিময় দলিল, মানে পারিশ্রমিক এবং বিনিময় মূল্য থাকলে 3 বছর। তারপর দেনমোহর কি ঋণের দলিল, মানে দেনমোহর, ঋণ, দলিল এগুলো থাকলেই 3 বছর। এই টেকনিকগুলো অবলম্বন করলে আমার মনে হয় ভালোই হবে আপনাদের জন্য। যেমন বিমার দালাল একজন পাগল, মানে বিমা থাকলে, দলিল থাকলে, পাগল থাকলে 3 বছর। সুদের টাকার মুসলেকা হবে জামিনদারের চেক, সুদ থাকলে, টাকা থাকলে, মুসলেকা থাকলে, জামিনদার থাকলে, চেক থাকলে 3 বছর। পারিশ্রমিক এক প্রকার বিনিময় মূল্য, মানে পারিশ্রমিক থাকলে, বিনিময় মূল্য থাকলে 3 বছর। প্লাস আমি এই কটা টেকনিক লিখেছি। মানে অনির্দিষ্ট প্রবেশ থাকলে 3 বছর, অপচয় রোধে থাকলেও 3 বছর। আবার অন্যায় নিষেধাজ্ঞা পেলেও অস্থাবর সম্পত্তি, মানে অন্যায় নিষেধাজ্ঞা থাকলে, অস্থাবর সম্পত্তি থাকলে 3 বছর। এই কটা টেকনিক, এটা হচ্ছে সোহেল স্যারের টেকনিক। আমাদের আপিল হবে 60 দিন। ব্যতিক্রম হচ্ছে আপনার 150 এবং 157, বিপি করলে 6 মাস। হ্যাঁ, আর মৃত্যু শর্ত যেখানে থাকবে সেখানে, মানে আমরা জানি যে রিভিউ যে আমরা 3টা অনুচ্ছেদ পেলাম, এটা আবার ফৌজদারিতে রিভিউ নাই, ফৌজদারিতে কোনো রিভিউ নাই। সেটা হচ্ছে 369। এটা রিভিউর সাথে লিখে রাখেন যাতে আপনাদের মনে থাকে, কারণ ভুলে যাই তো, আমরা তো মানুষ, কম্পিউটার না। আর আপিল শব্দটি যেখানে থাকবে সেখানে 30 দিন। ব্যতিক্রম হচ্ছে ফাঁসি, ফরিয়াদি, বাদী। যেমন আপিল শব্দটি থাকলে আমরা 30 দিন দিব। ব্যতিক্রম হচ্ছে ফাঁসি, ফরিয়াদি আর বাদী। এটা হচ্ছে সিআর 60 দিন, 417 এবং 417 ক সিআরপিসি, আর জিআর 6 মাস। ঠিক আছে, এগুলো ব্যতিক্রম। আর হাইকোর্টে ফৌজদারি 60 দিন, দেওয়ানিতে 90 দিন। এটা হচ্ছে আপিলের ক্ষেত্রে। এই তো এইভাবেই আমি পড়ছি, কারণ আমার সিরিয়ালি